এই চটি চাটা পুলিশগুলো, কৌস্তব বাগচির আইনজীবী তাকে অ্যারেস্ট করবে, এই চটি চাটা পুলিশগুলো আইনজীবী প্রতাপচন্দ্র দে, হ্যাঁ, তাকে সকাল 9টা থেকে আর রাত্রির 11টা পর্যন্ত সিআইডি বসিয়ে রাখবে। আর গরিব মানুষ যাতে চাকরি না পায়, গরিব মানুষকে কেস এবং চাকরির বিরুদ্ধে চটি চাটা পুলিশগুলো সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। খবরটা চেপেই গেছে ইলেকট্রনিক্স মাধ্যম খবরটা পাইনি, কি পেয়েও খবরটার গুরুত্ব বোঝেনি। কিন্তু কত বড় খবর জানেন, একটা রাজ্য সরকার নবান্ন কালীঘাট ওই ভদ্রমহিলা 10 লাখ চাকরি নিয়ে বসে আছে না আপনার ঘরের ছেলে মেয়ের চাকরি দেওয়ার জন্য। সেই ভদ্রমহিলা আদতে কি করেন? ওই গ্যাং অফ 7 নবান্নে বসে ওই আলাপন, ওই রাজীব, ওই হরিকৃষ্ণ, ওই বিনীত, ওই 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 নতুন নতুন সব টিম মেম্বার যারা রয়েছে গ্যাং অফ 7, তারা কিভাবে রাজ্যটাকে তছনছ করছে এবং একজন ভদ্রমহিলা কিভাবে মানুষের চাকরি কাড়ার জন্য পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে প্রতিদিন আমরা দেখি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে পেশ করব, সুপ্রিম কোর্টে কষিয়ে থাপ্পড়, সপাটে থাপ্পড় রাজ্য পুলিশকে এবং নবান্নর কালীঘাটের ওই ভদ্রমহিলাকে। কি করলো, কি হলো, একটু তথ্যটা আপনাদের কাছে দিই। চটিচাটা পুলিশ অনেকে বলেন, আমি বলি না কিন্তু বলতে বাধ্য হব এবার। বিশ্বাস করুন, কোথায় নামিয়েছেন রাজীব কুমার বিনীত গোয়েলের পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে দিয়ে, বিনীত গোয়েলকে দিয়ে, মানে মেরুদণ্ডহীন, ওদের যে মেরুদণ্ড উপহার দিয়েছিলেন না বিনীত গোয়েলকে, ঠিক করেছেন জুনিয়র ডাক্তাররা। প্রত্যেকটা এই মাথাগুলোকে একটা করে মেরুদণ্ড উপহার দেওয়া উচিত। নবান্নের ভদ্রমহিলাকেও মেরুদণ্ড উপহার দেওয়া উচিত। তার মেরুদণ্ড নয়, তাকে হৃদয়ে মানে হার্ট উপহার দেওয়া উচিত। আর এদের সব এক একটা করে সিদ্ধারা উপহার দেওয়া দরকার। এই আলাপন, এই দ্বিবেদী, এই প্রত্যেকটি লোককে, নারায়ণ স্বরূপ নিগম, বিপি গোপালিকা, প্রত্যেককে একটা করে সিদ্ধারা উপহার দেওয়া উচিত। কেন বলছি, আজকে যে ঘটনাটা বলবো চমকে উঠবেন। দুই মহিলা, সেই ভদ্রমহিলা দুজন, একজন অত্যন্ত নিম্নবিত্ত ঘরের মহিলা, একজন পূর্ব মেদিনীপুরের, একজন হুগলির, আমি নামটা আর বললাম না। তারা কনস্টেবলের চাকরির পরীক্ষা দিয়েছিল এবং চাকরির পরীক্ষা দেওয়ার পর রিটেন পরীক্ষায় তারা পাশ করেন, তারপরে ভাইভা ওসি, সেখানে তারা পাশ করেন, তাদের চাকরিটা হয়ে যাওয়ার কথা কনস্টেবলের। এ রাজ্য তাকে দেবে না, এই পুলিশ তাকে দেবে না। সামনে কারণ দেখানো হচ্ছে যে প্রেসক্রাইবড ফরম্যাটে তারা নাকি আবেদন করেননি, সেই জন্য তাদের চাকরিটা হবে না। অথচ লিখিত পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, পাশ করেছেন। ভাইভা ওসিতে এবং অন্যান্য যেসব পরীক্ষা হয় সেই পরীক্ষায় বসেছেন, সেখানে তার আগে আটকেছেন কখন? যখন চাকরিটা হয়ে গেছে, যখন তারা উত্তীর্ণ হয়ে গেছে। সামনের কারণ কি? প্রেসক্রাইব ফরম্যাটে তারা আবেদন করেনি। আসলে পেছনের কারণ তৃণমূল নেতাদের টাকা দেননি, পুলিশের বড় কর্তাদের টাকা দেননি। 10 লাখ, 15 লাখ, 20 লাখে তো সব চাকরিগুলো বিক্রি হয়, সেই টাকাটা তারা দেননি, ফলত তাদের চাকরি হবে না এবং শেষ পর্যন্ত তাদের চাকরিটা দেননি, কনস্টেবলের চাকরি। এই দুজন ভদ্রমহিলা অনেক কষ্ট নিয়ে, অনেক দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলাটা করেন যে আমাদের হয়ে যাওয়া চাকরি আপনারা আটকাবেন কেন। এবং শেষ পর্যন্ত এই মামলা করার পর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মামলাটা লড়ছিলেন। 7 দিন শুনানি হয়, 7 বার শুনানি হয়। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কড়া অবজারভেশন দিয়ে রায় দিয়ে জানিয়ে দেন দুজন কন্যাকেই চাকরি দিতে হবে। প্রেসক্রাইব ফরম্যাট এটা পুলিশের দায়িত্ব, এটা প্রশাসনের দায়িত্ব, এটা এদের দায়িত্ব নয়, ফলে এদের চাকরিটা দিতে হবে। প্রেসক্রাইব ফরম্যাটে কেন আবেদন করেনি, কেন এই তথ্যটা আলাদা করে দেওয়া হয়নি, সেই কারণ দেখিয়ে, অজুহাত দেখিয়ে দুজন গরিব ঘরের মানুষকে চাকরি থেকে, দুজন মহিলাকে বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। 7 দিন ধরে কলকাতা হাইকোর্টে নামি দামি অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করেছেন। ভাবুন, দুজনের চাকরি কাড়ার জন্য। যে ভদ্রমহিলা নবান্নের 14 তলা থেকে বসে প্রতিদিন বলেন না, 10 লক্ষ চাকরি আমার হাতে আছে, আমি নিয়ে বসে আছি, আমি চাইলেই দিতে পারি, আমি আদালতের রেস্ট্রিকশন আছে, দিচ্ছি না, সেই ভদ্রমহিলা হাইকোর্টে গিয়ে 7 দিন ধরে নামি দামি আইনজীবী অ্যাপয়েন্ট করে লক্ষ লক্ষ টাকা খরচা করে দুজন মহিলার হয়ে যাওয়া চাকরিটা আটকাচ্ছে। আবার বলছি, সামনের কারণ প্রেসক্রাইব ফরম্যাটে তারা আবেদন করেনি, পেছনে কারণ মালটা দাওনি, মাল খসাওনি। আমাদের এখন মাল দরকার, টাকা দরকার, দাওনি। পেছনে কারণ পরিষ্কার। আমি কেন বলছি, ধরুন তো কলকাতা হাইকোর্টে এই রায় দেওয়ার পর নর্মাল কোর্সে কী হওয়া উচিত ছিল? নর্মাল কোর্সে তাদের চাকরিটা হয়ে যাওয়া উচিত ছিল, রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিটা দিয়ে দেওয়া উচিত ছিল। এসএলপি ফাইল করেছেন, অর্থাৎ এই রায়ের বিরুদ্ধে, যেমন ডিএ মামলার বিরুদ্ধে এসএলপি ফাইল করেছেন, ঠিক এই রায়ের বিরুদ্ধে এসএলপি ফাইল করেছে রাজ্য সরকার। কোথায়? সুপ্রিম কোর্টে গিয়ে। সুপ্রিম কোর্টেরও বলিহারি, ডিএ মামলায় 20 মাসে 13 বার এসএলপি মামলার শুনানি হয় না। 5 মিনিট বা 15 মিনিটের এসএলপি মামলার শুনানি হয়।
নিলাম কি রিজেক্ট করলাম, এইটুকু বলতে 20 মাসে সুপ্রিম কোর্টে শুনানি নেই। কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার করেছে, ফলে রাজ্য সরকারের এসএলপি, ফলে এসএলপি শুনানি শেষ পর্যন্ত হলো। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক সেই সময় হলো, এবং সেই এসএলপি শুনানিতে রাজ্য সরকার প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করিয়েছেন সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচা করে। গুরুস্বামী, শুনলাম গুরুস্বামীর মতো অত্যন্ত নামজাদা, অত্যন্ত গুণী এবং কৃতি প্রখ্যাত আইনজীবীকে দাঁড় করিয়েছে। এই দুটি মেয়েকে চাকরি দেওয়া যাবে না সেটা সওয়াল করতে, এবং একাধিক আইনজীবী তার সঙ্গে ছিলেন, এবং সেই শুনানিটা সুপ্রিম কোর্টে হলো। এই দুই কন্যার পাশে এসে দাঁড়ালেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যা দরকার হয়, যতটা প্রয়োজন হয় আমি এই মামলা লড়তে যাব। নিজে গিয়েছিলেন, রবিবার উড়ে গিয়েছেন, আজকে তার শুনানি ছিল। সেই শুনানিতে সেই এসএলপি, রাজ্য সরকারের করা এসএলপি ডিসমিস করে দেন। আবার বলছি ডিসমিস করে দেন, সুপ্রিম কোর্ট ডিসমিস করে দেন যে রাজ্য সরকারের এই এসএলপি আমরা মানছি না, আমরা এই কেসটাকে রিজেক্ট করে দিচ্ছি, যান কলকাতায় ফিরে গিয়ে এক্ষুনি দুজনকে চাকরি দিন। কি মান সম্মান ইজ্জত বাড়লো বলুন তো। দুজন গরিব ঘরের কন্যার চাকরি আটকানোর জন্য, একজন গরিব ঘরের কন্যার মৃত্যুর তথ্য, তদন্ত, এভিডেন্স লোপাট করার কাজ করেছেন মমতা, বিনীত, রাজীব, হরিকৃষ্ণ, আলাপনেরা মিলে। আর এখানে দুজন কন্যার হয়ে যাওয়া চাকরিটা আটকানোর জন্য হাইকোর্টে লাখ লাখ টাকা, সুপ্রিম কোর্টে লাখ লাখ টাকা খরচা করলো। এই তথ্য সামনে আসা দরকার। তাই আমি সরাসরি খবরটা পেয়ে সংগ্রহ করে সুপ্রিম কোর্টের সবে সওয়াল করে বেরিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে ধরেছি সুপ্রিম কোর্টের বাইরে। তখন তিনি ধরেছি, আমি জিজ্ঞেস করলাম একটু বলবেন বিক্রমবাবু কী হয়েছে, ঘটনা একটু জানাবেন। আমি যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি দুই কন্যার পাশে দাঁড়িয়েছেন, আমি লেগেছিলাম গত রবিবার, খবর পেয়েছিলাম, তারপর থেকে লেগেছিলাম। এটা নিয়ে আমি একটা স্টোরিও করেছিলাম। আমি যা আপডেট পেলাম সেটাই শোনাবো। বিক্রম বন্দ্যোপাধ্যায় আইনজীবী কি বললেন পুরো ব্যাপারটাই শুনুন। কি মানে আজকে তার শুনানি ছিল, কি হলো একটু বলবেন? আজ দেখুন, রাজ্য সরকারের এই চটিচাটা পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যারা সদস্য, তারা দুজন গরিব অনগ্রসর শ্রেণী শিডিউল কাস্ট দুজন মহিলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, এবং কান, নাক, হাত, মুখ সব কেটে লাজ লজ্জা বলে এই রাজ্য সরকারের কিছু নেই, পিসি ভাইপোর নেই, সোজা পশ্চিমবাংলায় আবার ফেরত পাঠিয়ে দিয়েছে, ওদের চাকরি দিতে হবে। এটা প্রমাণ করে যে পিসি ভাইপো সরকার, গরিব মানুষ হোক, বড়লোক মানুষ হোক, যেই হোক, যেখানে যাই করবে না কেন, সবার বিরুদ্ধে ওরা লক্ষ লক্ষ টাকা জনগণের আপনার আমার পরের পয়সা দিয়ে সুপ্রিম কোর্টে ঘুরিয়ে আনবে। এটা ওদের টার্গেট, এবং আমরাও দেখবো যে সুপ্রিম কোর্টে আমরাও দাঁতে দাঁত চেপে আমাদের ছেলেমেয়েরা না খেয়ে না পড়ে এবারে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব। দেখবো এই যে এই রাজ্য সরকারের যে চটিচাটা পুলিশগুলো আছে তারা কি করতে পারে, ইন্ডিভিজুয়ালি তাদেরকে মার্ক করে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আমরা আস্তে আস্তে আদালতে যাওয়ার আমরা সিদ্ধান্ত নেব। আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে 10 লাখ চাকরি দেব বলে বসে থাকা ভদ্রমহিলা, দুজন মহিলা এবং সম্ভবত খুব নিম্নবিত্ত পরিবারের মহিলা, তাই তো? নিম্নবিত্ত না, অত্যন্ত গরিব পরিবারের মহিলা। অত্যন্ত গরিব পরিবারের মহিলা, তাদের সুপ্রিম কোর্টে যেতে হলো। হাইকোর্টে জেতার পরও রাজ্য সরকার পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে, সম্ভবত আমি যতদূর জানি, আইনজীবী গুরুস্বামীর মতো একজন প্রখ্যাত আইনজীবীকে দাঁড় করিয়েছেন, এবং দাঁড় করিয়ে তাদের চাকরি আটকানোর চেষ্টা করেছেন যাতে তারা চাকরিটা না পায়। মানে তারা টাকাটা দেয়নি তৃণমূল কংগ্রেসকে, বা তারা এই গরিব মহিলাগুলো শুধু একটাই দোষ ছিল, তারা তাদের সিদ্ধারাটা সোজা রেখেছে, তারা বিকিয়ে দেয়নি এবং তৃণমূলকে পয়সা ঘুষ দিতে পারেনি, যার জন্য রাজ্য সরকার এদেরকে নিয়ে সুপ্রিম কোর্ট অব্দি মানে দৌড়েছে। বাংলা কথা, তৃণমূলকে ঘুষ না দিতে পেরে তাদের চাকরি আটকানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। এটাই তাদের চাকরি আটকানো, এটাই হলো মোদ্দা কথা, তাদের চাকরি আটকানোর জন্য। এবং শুনানির সময় এটা উঠে আসে যে দুজন গরিব মহিলা তাদের চাকরি আটকানোর জন্য সুপ্রিম কোর্ট অব্দি রাজ্য সরকার দৌড়চ্ছে। ঠিক। এবং আমি ডাইরেক্টলি বলছি, কোর্ট আনকোর্ট, যে এরা ঘুষ দিতে পারেনি বলে এদের জন্য এরা রাজ্য সরকার এসএলপি সুপ্রিম কোর্টে ফাইল করেছিল, এবং ফাইল করে এই দুজন লেডি কনস্টেবলের চাকরি আটকানোর চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট এসএলপি ডিসমিস করে দেয়, এবং তাতে রাজ্য সরকারের কান, নাক যা হয় সেটা গেছে, এবং তৃণমূল পুলিশ এবং তৃণমূলের যারা নেতা আছে তাদের কোনো লাজ লজ্জা বলে কোনো জিনিস নেই। আমার একটু জানতে ইচ্ছে করছে, আজকে আদালতে, ডিভিশন বেঞ্চের আদালতে পুলিশের কর্তারা কেউ উপস্থিত ছিলেন, রাজ্য পুলিশের?
না, রাজ্য পুলিশের কর্তারা কেন উপস্থিত থাকবেন? তারা তো সুপ্রিম কোর্টে সব কাগজপত্র দিয়ে পাঠিয়ে এই গরিব মানুষগুলো তামাশা দেখছিলেন। মানে তাদের যে অ্যাডভোকেটদের দাঁড় করিয়ে দিয়েছিলেন। তাদের অ্যাডভোকেটদের দাঁড় করে দিয়েছিলেন। জনগণের পয়সা তো খরচা হচ্ছে, এটা তো আর তার পকেট, রাজ্য সরকারের যে পুলিশ আছে তার পকেটের পয়সায় তো মামলা হচ্ছে না। আরো দুটো স্পেসিফিক প্রশ্ন, হাইকোর্টে কদিন শুনানিতে এই রায় বেরিয়েছিল? হাইকোর্টে প্রায় 7 থেকে 8 বার শুনানি হয়েছিল এই মামলা। মানে রাজ্য সরকার সেটা কন্টেস্ট করেছিল, রাজ্য সরকার সেটা কন্টেস্ট করেছিল, সিনিয়র অ্যাডভোকেট দিয়ে, ভালো ভালো অ্যাডভোকেটই ছিলেন এবং যথেষ্ট পরিমাণ তারা কন্টেস্ট করেছিলেন হাইকোর্টে। করার পরে হেরে যাওয়ার পরে আবার সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে তারা দৌড়েছে। বেসিক্যালি এরা কোনো পয়সা করে দিতে পারেনি, যার জন্য এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, চটি চাটা পুলিশ কিছু আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলুন, এবং সারা পশ্চিমবাংলার কিছু চটি চাটা পুলিশ আছে, যে চটি চাটা পুলিশগুলো সুপ্রিম কোর্ট গিয়েছিল এবং কান নাক হাত পা সব কেটে তারপরে বাড়ি এই ফিরেছে। দুজন কন্যার চাকরি আটকানোর জন্য মানে কি কারণ দেখিয়েছিল একবার আমাদের দর্শকদের জন্য আরেকবার বলবেন? কারণটা দেখিয়েছিল হলো এরা নাকি প্রেসক্রাইব প্রোফর্মায় তাদের এনরোলমেন্ট সার্টিফিকেটটা দিতে পারেনি। একজন ছিলেন হচ্ছে হলো লেডি কনস্টেবল, দুটোই লেডি কনস্টেবল শিডিউল কাস্ট পোস্টের, একজন ছিলেন হচ্ছে হলো সিভিক ভলেন্টিয়ার আর একজন ছিলেন হলো হোমগার্ড। তারা যে চাকরি করছে 2013 সাল থেকে একজন, আর একজন বোধহয় 19 সাল থেকে, সেটা তো তাদের পুলিশ ডিপার্টমেন্টের রেকর্ডেই আছে এরা এত বছর চাকরি করছে। এবার তারা তো ইস্যুইং অথরিটি অফ দ্য সার্টিফিকেট নয়, যে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি সে ভুল করেছে, ভুল করে সে কিনা তার এক্সপিরিয়েন্সটা, মানে চাকরির এক্সপিরিয়েন্সটা লেখেনি, যে কত বছর, 3 বছর ওদের কোয়ালিফিকেশনে লেখা ছিল, 3 বছরটা লেখেনি। তো সেটা তো আর গরিব ক্যান্ডিডেট গুলোর ভুল নয়। তারা সিলেকশন প্রসেস পাস করেছে, রিটিন পাস করেছে, মাঠ পাস করেছে, ইন্টারভিউ পাস করেছে, বারংবার তাদের মেডিকেল সমস্ত মানে কিছু পাস এরা করেছে। একজন ছিল সিভিক ভলেন্টিয়ার, একজন ছিল টেম্পোরারি হোমগার্ড, একজন ছিল সিভিক ভলেন্টিয়ার, একজন ছিল হোমগার্ড। এই ক্যাটাগরিতে, শিডিউল কাস্টের এই ক্যাটাগরিতে তাদের চাকরি হয়েছিল। এই গ্রাউন্ডে রিজেক্ট করে দিয়েছে। এটা কোনো গ্রাউন্ড হতে পারে? বেসিক্যালি তারা নিজেদের লোককে ঢোকাতে পারেনি। 10 লাখ টাকা করে তো চাকরি বিক্রি হয় পশ্চিমবাংলায়, নিজেদের লোককে ঢোকাতে পারেনি বলে তারা এই জন্য সুপ্রিম কোর্ট অব্দি গেছে। বলছে ফ্লাড গেট হয়ে যাবে। আরে 12 জনের নাকি এরকম অনেক লোক আছে যাদেরকে ওরা প্রেসক্রাইব প্রোফর্মায় জমা দেয়নি, তাদেরকে পর্যন্ত ওরা এরা কনস্টেবলের চাকরির পরীক্ষা দিয়েছিল, তাই তো? লেডি কনস্টেবলের চাকরিতে পরীক্ষা দিয়েছিল। আর কোনোভাবে আটকাতে পারে এরা? আর কোন সুপ্রিম কোর্টের আজকে এসএলপি খারিজ হয়ে গেছে, এখানে আটকানোর আর কোনো প্রশ্ন নেই। এই চটিচাটা পুলিশ কিছু করতে পারবে না, দেশে এখনো অব্দি আদালত বলে জিনিস আছে। এটা বোধহয় রাজীব কুমারের আন্ডারে পড়ছে না রাজ্য পুলিশটা? এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটা জেনে রাখা দরকার। ঠিক আছে, অনেক ধন্যবাদ বিক্রম দা।